নমস্কার, শুরু করছি সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনাদের আগের দিনই বলেছিলাম, হয়তো খেয়াল থাকবে, সঙ্গে ডাক্তারবাবু আমাদের স্ট্রেট কাট নিউজের একদম সত্য নতুন একটি অনুষ্ঠান। এবং আগের দিন একথাও বলেছিলাম, ডাক্তারবাবু তো সঙ্গে থাকবেনই, আপনাদেরও সঙ্গে থাকতে হবে, কারণ এটা আপনাদের জন্যই করা। এবং এখানে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে ডাক্তারবাবুদের সঙ্গে, সেগুলো যদি 5 জন আর 10 জনের কাজে লাগে, কোনো না কোনো কাজে লাগে, তাহলে আমাদের এই অনুষ্ঠান হয়তো সার্থকতা লাভ করবে। আজকে আমরা কাছে পেয়েছি আপনাদের জন্য যে ডাক্তারবাবুকে এনেছি, তিনি হচ্ছেন ডক্টর সৌভিক মণ্ডল। তার সঙ্গে আজকে আপনারা প্রত্যেকেই বিষয়টা কম বেশি জানেন, রক্তাল্পতা অ্যানিমিয়া, এটার সম্পর্কে আলোচনা করব। এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া কম বেশি জানেন বললাম, এইটা ভেবে আমার নাক সিট করার কোনো কারণ নেই, কারণ আমরা সত্যিই খুব অল্প জানি। মানে এর মধ্যে অনেক কিছু জানার আছে যেগুলো হয়তো আমরা জানি না, এবং সেগুলো জানি না বলে আমাদের জীবনে কতটা ক্ষতি হতে পারে, আমাদের বর্তমান কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভবিষ্যৎ কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো তো আমরা সাধারণ মানুষ হিসেবে সবটা জানি না, যার জন্য ডাক্তারবাবুদের আনা এখানে। আমরা এবার তার কাছ থেকেই শুনবো বিস্তারিত। আমি কথা খুব কমই বলবো, যতটা তার কাছ থেকে শুনে নেওয়া যায় আর কি। ডাক্তারবাবু, এবার কথোপকথনে আসি। অবশ্যই। হ্যাঁ, তো প্রথমেই আমি আপনাদের নিউজ চ্যানেলকে, বা যিনি এই বিশেষ বিষয়টা বলবার জন্য আমাকে ডেকেছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ দেবো। তার কারণ এই যে আপনার কথা সূত্র ধরেই বলি যে আমরা অনেক সময় অনেক জিনিস এরকম হয় যে আমরা ভাবি এটা তো একটা 9-10-এর বায়োলজি বইতেই আছে, এটা রক্তাল্পতা বিষয়টা এমন কি জিনিস। রক্তাল্পতা মানে আমরা জানি রক্ত কম, তার জন্য তো আয়রন ট্যাবলেট আছে, ডাক্তারবাবুর পরামর্শ আছে, কিছু খাওয়া দাওয়া আছে, ব্যাস। আর রক্তাল্পতা রক্ত একটু কম থাকলে ক্ষতি কি? কিন্তু এই ক্ষতি যে আমাদের শরীরে, মনে এবং সামাজিকভাবে জীবনের প্রতিটা স্তরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, সেটা যদি আমরা সঠিকভাবে এটাকে বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু বুঝতে পারবো। হ্যাঁ, এটাই। এবার আপনি যদি একটু ধীরে ধীরে মানে পয়েন্ট আকারে রক্তাল্পতা কি, একদম এটা বোঝার উপায়গুলো কি, এবং এর জটিলতার সমস্যাগুলো কি কি। ঠিক 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 এই আলোচনাটা করবার আগে ওই বলে না ধান ভাঙতে শিবের গীত, সেই ধান ভাঙতে শিবের গীতের মতো আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এটা কি বলুন তো? জল। একদম, এটা জল। আচ্ছা বলুন তো, আমাদের জলের বোতল, এরকম একটা জলের বোতল যদি আমাদের সামনে রাখা থাকে, আমরা এই জলের বোতল বা জলের বোতলের ভিতর কি রয়েছে এটা নিয়ে কি খুব বেশি চিন্তা করি? না, একবারই না। যখন প্রয়োজন হয় খায়, আবার দূরে সরিয়ে। একদম, আমরা কিন্তু একদমই চিন্তা করি না জলের বোতল রাখা আছে বা জল রাখা আছে। কিন্তু একটু ভাবুন তো, আপনার তেষ্টা পেলো, আপনি কিন্তু কাউকে কিছু বললেন না, আপনি জলটা নিয়ে খেয়ে নিলেন। কি আপনার তেষ্টা পেলো, আপনারাও যারা রয়েছেন বাড়িতে দেখবেন, আপনারা কাছে কাউকে পেলেন না, আপনি নিজে জলটা নিয়ে খেয়ে নিলেন। এর ঠিক উল্টো কথাটা ভাবুন তো, যদি আপনি জল তেষ্টা পেলো আপনার, কিন্তু আপনি জল সামনে পেলেন না, সময়টা বাড়তে লাগলো, সুকান্তবাবু সময়টা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 10 ঘন্টা হলো, আপনার কন্ডিশনটা আপনি ভাবতে পারছেন কি হতে পারে? এইরকম জলটা যদি আপনাকে দিন 2 না দেওয়া হয়, আপনার জীবন কিন্তু মৃত্যুমুখে পতিত হবে। তাহলে এই জল যেটা আমরা একদমই ভাবি না, সেটা আমাদের শরীরে যখন যায় না, তখন আমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। এটার জন্য কোনো ভয়ঙ্কর ক্যান্সার টিউমারের মতো রোগের দরকার হয় না, কোভিডের সংক্রমণের দরকার হয় না, বা অন্য কোনো জীবাণুর কোনো রকম সংক্রমণের দরকার হয় না, কোনো ভয়ঙ্কর ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রাকের প্রয়োজনীয়তা, তার অভাবটা হলে এটা হতে পারে। একদমই তাই। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, তার বৃহত্তর অংশ জুড়ে রয়েছে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের শরীরে সবসময় ঢোকার কথা, কিন্তু আমরা সেই বস্তুটাকে আমাদের শরীর যখন চায় বুঝতে পারি না, যার ফলে দিনের পর দিন যে ঘটনাটা ঘটতে থাকে, আমরা একটা ভিসিয়াস রক্তাল্পতার শিকার হই, অর্থাৎ একটা বিষাক্ত চক্রে পড়ে যাই। আর তখনই আমাদের সমস্ত ধরনের সমস্যা দেখা দেয়। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে রক্তাল্পতা, যেটার মূল কারণ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডিক্রিজ ইন হিমোগ্লোবিন পার্সেন্টেজ, অর ইন আয়রন কন্টেন্ট, অর ইন ব্লাড কর্পাসেল পার্সেন্টেজ। এটা অর্থাৎ রক্তাল্পতা মানে হচ্ছে আমাদের শরীরের লোহিত রক্তকণিকার সংখ্যা কম, অথবা হিমোগ্লোবিনের সংখ্যা কম, অথবা বিকৃত অসুস্থ হিমোগ্লোবিন, অথবা আমাদের শরীরে আয়রনের অভাবজনিত লক্ষণ। এই সবগুলোই কিন্তু রক্তাল্পতাকে সার্বিকভাবে আমাদের
প্রতিভাত করা। আচ্ছা, এখানে একটা কথা দর্শকদের জন্যই বলি, মানে রক্তাল্পতা বলতে প্রকৃতপক্ষে রক্তের অল্পতা না, মানে রক্তের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মূলগতভাবে লোহিত রক্তকণিকা, যেটা লোহিত, ওই লোহিত রক্তটাই রংটাই হচ্ছে আয়রনের জন্য। মূলগতভাবে লোহিত রক্তকণিকা যার মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের অভাবজনিত কারণেই কিন্তু রক্তাল্পতাটি আমাদের হয়ে থাকে মূলগতভাবে। এবারে দেখুন হিমোগ্লোবিন কি কাজটা করে। হিমোগ্লোবিন মূলত কুলির কাজ করে, অর্থাৎ আমরা পোর্টার, একটা আমার কাছে প্রচুর মালপত্র রয়েছে, তাহলে আমরা একজন কুলিকে নিয়ে আমরা সেই মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন, ভেরি গুড, একদমই তাই। দর্শকরাও জানেন যে অক্সিজেনটা ক্যারি করে নিয়ে যান। তাহলে ধরা যাক আমাদের শরীরে যত সংখ্যক হিমোগ্লোবিন থাকার কথা সেটা নেই, অথবা যত সংখ্যক রক্ত লোহিত কণিকা থাকার কথা সেটা নেই, অথবা হিমোগ্লোবিন হয়তো রয়েছে, ধরা যাক কুলি রয়েছে, কিন্তু দেখা যায় তার হাতটা ভাঙা বা পাটা ভাঙা, তাহলে কি সে বহন করে নিয়ে যেতে পারবে? অর্থাৎ বিকৃত অসুস্থ হিমোগ্লোবিন। এই সবকটা কারণের জন্যই কিন্তু রক্তাল্পতা। কোষে যতটা অক্সিজেন প্রয়োজন সেটা পৌঁছবে না। কোষে যতটা অক্সিজেন যদি না পৌঁছয় তাহলে কি হবে? প্রত্যেকটা সেল টিস্যু লেভেলে, প্রত্যেকটা কোষ কলা লেভেলে আমাদের যে বিপাকগুলি হচ্ছে সেগুলো বাধাপ্রাপ্ত হবে। সার্বিকভাবে তখন রক্তাল্পতার লক্ষণ কিন্তু ফুটে উঠবে। আচ্ছা, তাহলে আমরা এই রক্তাল্পতার লক্ষণগুলো যদি অ্যানালিসিস করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের রক্তাল্পতা হয়েছে। এটা একটা ধরুন, আপনি তো ডাক্তারবাবু হিসেবে কথাটা বলছেন, একজন সাধারণ মানুষ এটা বুঝতে পারবে কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি বাচ্চা তার জীবদ্দশায় যখন থেকে সে হাঁটতে, চলতে, খেলতে শেখে তখন থেকেই সে কিন্তু এগুলো বুঝতে পারবে। সব থেকে বড় যে প্রমাণটা তার মধ্যে দেখা যায় প্রাথমিকভাবে, যদি সত্যি সত্যি জেনেটিক রক্তাল্পতার শিকার সে হয়, অর্থাৎ জিন তত্ত্বগত রক্তাল্পতা, সিকেল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া, তাহলে অত্যন্ত ছোট্ট বেলা থেকেই তার মধ্যে এর প্রভাব দেখা যায় তার যতটা বেড়ে ওঠার কথা সে ততটা কিন্তু বেড়ে উঠছে না, তার যতটা ওজন হওয়ার কথা ততটা সে ওজন হচ্ছে না, সে কিন্তু ঝিমিয়ে থাকছে, সে কিন্তু ভালো করে কথা শিখছে না, তার ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো যে বয়সে যেটা বিকাশটা সময় মতো যেটা হওয়া দরকার, বিকাশটা সার্বিক হবে না এবং বিকাশে বাধাপ্রাপ্ত হবে। আমি কোন কথা বললাম? সেই কথা বললাম যেটা সম্পূর্ণ জিন তত্ত্বগতভাবে যে রক্তাল্পতার শিকার বাচ্চারা হয়, যেটাকে আমরা হিমোগ্লোবিনোপ্যাথিস বলে থাকি, অর্থাৎ হিমোগ্লোবিনের গঠনতান্ত্রিক বিকৃতি। বুঝতে পারা গেল? যেমন থ্যালাসেমিয়া আর সিকেল সেল অ্যানিমিয়া, এগুলি কিন্তু সমাজে বড্ড বেশি কম একটা সময় ছিল, কিন্তু একটা সময় মাঝে বেড়ে গেছিল। এখন কিন্তু আমরা অত্যন্ত সচেতনতার কারণে ধীরে 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 কিন্তু জিন তত্ত্বগত যে রক্তাল্পতা সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে যাতে না পৌঁছয় আমরা বিয়ের আগে রক্ত পরীক্ষা বা ইত্যাদি ইত্যাদি করে দেখে নিচ্ছি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বলে একটি প্রক্রিয়া হয়, যেখানে হিমোগ্লোবিনের কোনো ধরনের ত্রুটি আছে কিনা আমরা জানতে পারবো। তাহলে আমি একদম প্রথমে জিন তত্ত্বগত যে রক্তাল্পতা সেটার কথাটা বলবো, যে প্রত্যেক সচেতন নাগরিক প্রথমেই বিবাহ পূর্ববর্তী স্তরে চেষ্টা করবেন অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, যেটা আমাদের মেডিকেল কলেজ হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে বা কোনো একজন নির্দিষ্ট হিমাটোলজিস্টের পরামর্শ মতো, নির্দিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো আপনারা এই পরীক্ষা কিন্তু করে নেবেন। এতে কি হবে? আপনাদের হিমোগ্লোবিনের কোনো জেনেটিক ত্রুটি, জিন তত্ত্বগত ত্রুটি আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং একজন সচেতন নাগরিক তিনি বাহক নাকি নিজে রোগগ্রস্ত সেটা কিন্তু এই পরীক্ষা ভিন্ন কিন্তু জানা সম্ভব নয়। সচেতন নাগরিক যদি জানেন যে তিনি একজন বাহক, তাহলে অবশ্যই তার বৈবাহিক সম্পর্কে যে পার্টনার তাকে কিন্তু বাহক হওয়া চলবে না। আমরা এইভাবে কিন্তু পরের জেনারেশনে এটাকে আটকাতে পারি। আচ্ছা, তার আগে ওটার ব্যবস্থা আমরা কিন্তু করে নিতে পারবো। আচ্ছা, এতক্ষণ আমি একটা যেটা বললেন আর কি, জিন তত্ত্বের কথা মূলত বলতে পারি বংশানুক্রমিকভাবে কিভাবে আসছে, এটার বাইরে আর কি কি বলার আছে যেটা জানলে অনেকের সুবিধা হবে? অবশ্যই ভাবে আসতে পারে। অবশ্যই ঠিক বলেছেন। এটার প্রশ্নের উত্তরটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু হওয়া উচিত, কারণ আমরা দেখে থাকবো একটা স্টাডিতে দেখা গেছে ভারতবর্ষের প্রায় 60 থেকে 65% মহিলা, আমি আবারও বলছি ভারতবর্ষের প্রায় 60 থেকে 65% মহিলা লৌহের অভাবজনিত রক্তাল্পতার শিকার, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা কিন্তু আমাদের সমাজকে এক প্রকার গ্রাস করে নিয়েছে, আর এটা থেকেই আমাদের যাবতীয় সমস্যার সূত্রপাত। এই আয়রন লৌহের অভাবজনিত অ্যানিমিয়া আমরা কিন্তু অনেক ছোট্টবেলা থেকে, জিন তত্ত্বগতভাবে যখন আমি বললাম অনেক ছোট্ট বয়সে আমরা ব্যাপারটা বুঝতে পারি। লৌহের অভাবজনিত অ্যানিমিয়ার শিকার যারা, সেই সমস্ত বাচ্চাদেরও কিন্তু ওই দুর্বলতা বোধটা চরমভাবে প্রতিহত হয়।
তারা কিন্তু তাদের যে প্রতিদিনকার পড়াশোনা, তাদের যে প্রতিদিনকার জীবনযাত্রা প্রণালীতে যে চনমনে ভাবটা, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে, ধীরে ধীরে সে ঝিমিয়ে পড়ে এবং আমরা লক্ষ্য করতে থাকি যে তাদের জীবনযাত্রা প্রণালীর মধ্যে সামগ্রিক একটা ব্যাঘাত ঘটছে। তো এই লৌহের অভাবজনিত রক্তাল্পতাই কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় এবং এই লৌহের অভাবজনিত রক্তাল্পতা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা কিন্তু ভারত সরকারের সবচেয়ে বড় কনসার্নের কারণ। এবং আপনি জানলে অবাক হবেন যে এর উপর এত বেশি স্টাডি হয়েছে এবং সেই তার পরিপূরক ব্যবস্থাও কিন্তু ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছেন। আচ্ছা, এই লৌহের অভাবজনিত রক্তাল্পতার যে প্রতিরোধ, আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা কথা বলা হয়, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা যদি কোনো রোগকে প্রথমেই আটকাতে পারি, তাহলে কিন্তু রোগ হওয়ার আগে আমরা সমাজ থেকে সেটাকে দূরে রাখতে পারবো। ঠিক একই কারণে ভারতবর্ষের সরকার, পশ্চিমবঙ্গের সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, যেটাকে বলা হয় নিপি প্রোগ্রাম, NIPI, ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ, এটা কিন্তু গ্রহণ করেছেন। আচ্ছা, কেন গ্রহণ করেছেন? কারণ দেখা যাচ্ছে যে বাচ্চারা যখন থেকে জন্মালো, মাতৃদুগ্ধপান প্রথম 6 মাস, শুধুমাত্র মাতৃদুগ্ধপান, যেটাকে আমরা বলি একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ঠিক তার পরবর্তী ক্ষেত্র থেকেই যখন কমপ্লিমেন্টারি ফিডিং তাকে দেওয়া হচ্ছে, চাল ডাল বিভিন্ন খাবার, তখন থেকেই কিন্তু তার শরীরের মধ্যে রক্তের একটা অভাব দেখা যায়। আচ্ছা, সবচেয়ে অবাক করা কাণ্ড, আমাদের সমাজে আমরা যে খাবারগুলিতে রক্তের যে অভাব সেটা পূরণ হবে, অর্থাৎ যার মধ্যে আয়রন পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেই খাবারগুলোই কিন্তু আমরা প্রতিদিন নিজেদের অবচেতন মনেই আমরা গ্রহণ করি না। আমরা লক্ষ্য করে দেখে থাকবো, একটা বাচ্চা ছেলেকে দেখা হচ্ছে শুধু দুধ, কিন্তু দুধের মধ্যে কিন্তু দেখা যায় আয়রন কিন্তু একদম নেই, আয়রন কন্টেন্ট প্রায় 0। আগেকার দিনে যে সমস্ত খাবারগুলো প্রতিদিন খাদ্য তালিকায় থাকতো, এতটা করে শাকের তরকারি, সেটা কিন্তু বাচ্চা খেতে চায় না, তাহলে তার মধ্যেই কিন্তু রক্তাল্পতাটা শুরু হচ্ছে। ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভে 5 শ্রেণীর বেনিফিশিয়ারিকে আমরা টার্গেট করছি। প্রথমেই আশা কর্মীরা প্রত্যন্ত গ্রাম বাংলায় যে বাচ্চাদের বয়স হচ্ছে 6 মাসের উপর, সেই সমস্ত বাচ্চাকে কিন্তু সপ্তাহে 2 দিন করে আয়রন সিরাপ বাড়িতে গিয়ে খাইয়ে আসছেন। আচ্ছা, যাতে তারা খাদ্যের মধ্যে দিয়ে যেটুকু আয়রন কম পেলো, সেটা কিন্তু ওই নিপি প্রোগ্রামের আয়রন সিরাপের মাধ্যমে কিন্তু সেটা শরীরে যাচ্ছে। এইভাবে চলতে লাগলো, সে ICDS এ গেল, তার 59 মাস পর্যন্ত বয়স হলো, অর্থাৎ তার পুরো ICDS লেভেলটা কমপ্লিট হলো 6 মাস বয়স থেকে 59 মাস বয়স পর্যন্ত। বেনিফিশিয়ারি গ্রুপ 1। বেনিফিশিয়ারি গ্রুপ 2, যখন সে প্রাথমিক স্কুলে গেল, প্রত্যেক প্রাথমিক স্কুলে, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রত্যেক প্রাথমিক স্কুলে পিঙ্ক আয়রন, গোলাপি রঙের আয়রন, যেটাকে আমরা জুনিয়র উইপস বলছি, জুনিয়র উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, অর্থাৎ সপ্তাহে 1টি করে এরকম ট্যাবলেট আমরা কিন্তু তাদেরকে দিচ্ছি। এটা কতদিন চললো? সে প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত এই পিঙ্ক আয়রন পেল। এটা কিন্তু সরকারের পদক্ষেপ, সম্পূর্ণ বিনামূল্যে 11 বছর বয়স পর্যন্ত পেল। আচ্ছা, 11 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত সে কিন্তু হাই স্কুলে চলে গেল, ক্লাস 6 থেকে ক্লাস 12। আমরা তখন তাকে দিচ্ছি ব্লু কালারের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, ব্লু উইপস, সেটাও কিন্তু তারা সপ্তাহে 1টি করে পাচ্ছে। কেন? আমরা এই সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এগুলো কি, আচ্ছা প্রথমেই একটা জিনিস বলি, মা বাবাদের মধ্যে অনেক সময় অনেক প্রশ্ন জাগে, ওষুধ না জানি কি ওষুধ, আদেও কি খাবো? মনে রাখবেন, গাছকে সারও দেওয়া হয়, গাছকে কীটনাশকও দেওয়া হয়, দুটো কি এক সুকান্তবাবু? দুটো এক জিনিস নয়। মাটির মধ্যে যে উপাদানটার অভাব, সেই উপাদানটার অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই উপাদানটার অভাবে গাছে ফল ধরে না, সেই উপাদানটার অভাবে গাছে ফুল ফোটে না, গাছ বড় হয় না, তখন তাকে সার দিতে হয়। ঠিক একই রকমভাবে খাদ্যের মধ্যে দিয়ে যখন আয়রন পাওয়া যাচ্ছে না, তখন তাকে আয়রন সাপ্লিমেন্ট করা হচ্ছে। এটা কোনো ওষুধ নয়, এটা কিন্তু সেই আয়রন যেটা খাদ্যের মাধ্যমে পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা দিতে পারছি না বলে সরকার তাকে সম্পূর্ণ বিনামূল্যে, যাতে সোসাইটি আরও উন্নত হয়, সোসাইটির বাচ্চাগুলি যাতে রক্তাল্পতার শিকার না হয়, তার জন্য জনস্বাস্থ্য যাতে ভালো থাকে। তাহলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেই কমিউনিটি মেডিসিনের জ্ঞান থেকেই কিন্তু আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, স্বাস্থ্য বিজ্ঞানীরা এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। নট অনলি দ্যাট, এই রক্তাল্পতার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন, অর্থাৎ পেটের মধ্যে যদি কৃমি থাকে এবং তার জন্য যে পায়খানার মধ্যে দিয়ে রক্তের যে ক্ষরণ, সেটা কিন্তু রক্তাল্পতার অন্যতম প্রধান কারণ। তাই প্রত্যেক 6 মাস অন্তর কৃমিনাশন কর্মসূচির আন্ডারে অ্যালবেন্ডাজল ট্যাবলেট কিন্তু দেওয়া হচ্ছে, সেটাও বিনামূল্যে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আর কি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে ভূমিকাটা বলছেন তার উপর
যে সমস্ত স্বাস্থ্যমূলক ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এটা কি ধর্ম, বর্ণ, বয়স, শিক্ষা, অশিক্ষা, ধনী গরিব নির্বিশেষে নেওয়া হচ্ছে? জাতি, ধর্ম, বর্ণ সমস্ত নির্বিশেষে সমাজ, ভারতবর্ষের নাগরিক যারাই তারাই কিন্তু এই সুবিধা ভোগ করতে পারেন। তিনি ধনী হতে পারেন, দরিদ্র হতে পারেন, তিনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, যে কোনো বর্ণের মানুষ হতে পারেন, তিনি শিক্ষিত হতে পারেন, তিনি অশিক্ষিত হতে পারেন, তিনি মূর্খ হতে পারেন, জ্ঞানী হতে পারেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি যাতে দর্শকরা জানতে পারবেন বিষয়টা। আপনি যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে ভূমিকার কথা বললেন এই ক্ষেত্রে, এটা তো অনেক ক্ষেত্রে ব্যাঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ আমাদের দেশে বা রাজ্যে অনেক স্কুল ছুট আছে, এরকম সংখ্যাটা অনেক। আবার একদম প্রত্যন্ত অঞ্চল যেগুলো, সেখানে হয়তো আদিবাসী সম্প্রদায় বলুন বা খুব আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা, তাদের সন্তানরা হয়তো স্কুলেই আসে না কোনো কোনো ক্ষেত্রে, তাদেরকে এটা পৌঁছে দেওয়া কীভাবে সম্ভব হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তরটাও একটু বড় করে বলবো। প্রথম কথা হচ্ছে, যবে থেকে সর্বশিক্ষা মিশন সমগ্র শিক্ষা মিশনে পরিবর্তিত হয়েছে, শিক্ষা দপ্তর কিন্তু প্রত্যেক স্কুল ছুট বাচ্চাদের কিন্তু তাদের যে হেডমাস্টার মশাইরা বা সমস্ত টিচাররা সম্মিলিতভাবে কিন্তু কমিউনিটিতে যাচ্ছেন, তাদেরকে কিন্তু স্কুলমুখী করছেন। এটা প্রথম ইনিশিয়েটিভ। আচ্ছা, যদি তারপরেও কেউ মাঝপথে পড়া ছেড়ে দেয়, তাহলে আমরা সেটা তাদেরকে ট্র্যাক করি ICDS ওয়ার্কারদের মাধ্যমে। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে তাদের যে 6টা কাজ রয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে কিশোরী মেয়েদের স্বাস্থ্যের যথাযথ সুরক্ষা। তো সেখানে কিন্তু আমরা CDP অফিসের থ্রু দিয়ে প্রত্যেকটা ব্লক লেভেলে, তার থেকে ধীরে ধীরে পঞ্চায়েত লেভেল এবং ICDS ওয়ার্কারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি যে তার এরিয়াতে কতজন এরকম স্কুল ছুট রয়েছে, এবং তাদের মাধ্যমে কিন্তু এই ব্লু উইপস কিন্তু সাপ্লাই দেওয়া হয়। বা কোন বয়সের কিশোর কিশোরী কতজন রয়েছে সেটা আমরা জানতে পারি, এবং তাদের মধ্যে যদি স্কুল ছুট থেকে থাকে তাহলে তারা কিন্তু এই আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন তারা কিন্তু পায়। আচ্ছা, বুঝা গেল? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। আপনি এতক্ষণ ওষুধের কথা বললেন, যেটা কৃত্রিমভাবে শরীরে দেওয়া হচ্ছে খাদ্যের অভাবে, খাবারের মাধ্যমে না পেলে। আমি বলবো সাধারণ আমাদের এখানে দেশে বলুন, রাজ্যে বলুন, যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, গ্রামের দিকে থাকেন, শহরের মানুষ মোটামুটিভাবে সচেতন স্বাস্থ্য সম্পর্কে। বিশেষত যারা গ্রামে থাকেন, তারা কী ধরনের খাবার খেলে এটাকে পেতে পারে, এগুলো যদি, যেমন আমরা অনেকেই কুলেখাড়ার কথা, থোর, মোচা, কাঁচকলা ইত্যাদির কথা জানি, এগুলো কি কোনোভাবে সাহায্য করে বা কি খাওয়া যেতে পারে যদি একটু বলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা প্রত্যেক দর্শককে বলবো যে আপনারা যদি সঠিকভাবে সচেতনভাবে প্রতিদিনকার খাদ্য গ্রহণ প্রণালীটাকে সঠিক করেন এবং সঠিক খাদ্য বাজার থেকে নিয়ে এসে খেতে পারেন, তাহলে কিন্তু আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা লৌহের অভাবজনিত যে রক্তাল্পতা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রতিহত করতে পারবো। প্রথম কথা হচ্ছে, একটু ভুল তথ্য যেটা সবার মনের মধ্যে থাকে, থোর, মোচা, ডুমুর ইত্যাদি ইত্যাদি। থোর, মোচা, ডুমুর এর মধ্যে ডেফিনেটলি আয়রন থাকে, এর মধ্যে লৌহ থাকে। আমরা যখন সেটাকে কাটি, আমার হাত কালো হয়ে যায়, বঁটি বা কাটারি বা ছুরি কালো হয়ে যায়, জায়গাটাও কালো হয়ে যায়। ইভেন এগুলো যদি বেশি খাওয়া হয়, তখন দেখা যায় অনেক সময় মলের বর্ণও কালো হচ্ছে। কিন্তু মজার ব্যাপার, এর মধ্যে থাকা আয়রন কিন্তু আমাদের দেহে শোষিত হয় না। আমি আবার বলছি, এগুলোর মধ্যে আয়রন থাকে। আপনি এই সবজিগুলো অবশ্যই অন্য ভিটামিনের জন্য, অন্য সমস্ত কিছুর জন্য খেতে পারেন, কিন্তু আয়রনের জন্য কিন্তু থোর, মোচা, ডুমুর এগুলি খাওয়া যাবে না। কি খেতে হবে? সবচেয়ে রিচ সোর্স, যেটার মধ্যে আয়রন আছে এবং আমাদের শরীর সেটা শোষণ হয়, আমাদের শরীরে সেটা কাজে লাগে। কি সেই জিনিস? গ্রিন লিফি ভেজিটেবলস, পাতাযুক্ত শাক। অর্থাৎ আমরা দেখবেন আগেকার দিনে মানুষ যে কোনো জায়গাতে ভাত খাবার শুরুতে কিন্তু শাক দেওয়া হতো। এই যে আমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখি আমাদের পূর্বপুরুষদের খাদ্যাভ্যাস, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ঠিক কি খাওয়া উচিত। গ্রিন লিফি ভেজিটেবল, সেই পাতাযুক্ত শাক হতে পারে কলমির শাক, হতে পারে পুনকো শাক, হতে পারে লাউ শাক, হতে পারে কুমড়ো শাক, হতে পারে পালং শাক, যেটার মধ্যে পাতাযুক্ত শাক। এবং এই শাক সকলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরে যেটা থাকে, সেটা হচ্ছে কুলেখাড়া পাতা। তাহলে কুলেখাড়া পাতা সেদ্ধ করা জল, আমি আবার বলবো, অনেকে কুলেখাড়া পাতা কাঁচা থেঁতো করে খান, দয়া করে খাবেন না। প্রচুর পরিমাণে জীবাণু, প্রচুর পরিমাণে পরজীবী ওর মধ্যে থাকে। সবসময় খাওয়ার নিয়মটা হচ্ছে কুলেখাড়া পাতা সেদ্ধ করে সেই জলটা পান করা যেতে পারে, সেই পাতাকে আলাদাভাবে রান্না করা যেতে পারে। আরেকটা কথা এই প্রসঙ্গে, হ্যাঁ বলুন। কুলেখাড়া আমরা যে দেখে থাকি, কুলেখাড়াটা সাধারণত আমাদের এখানে মাঠে যেখানে চাষ করা হচ্ছে, তার আলে, সেই আলে বা নলগুলিতে। ঠিক বলেছেন। এবার এখনকার দিনে তো চাষে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা, ঠিক
সেই দিক থেকে কি এটা অন্য কোনো আবার না, আমি বলি কুলেখাড়া পাতা আপনি খেতেই পারেন যদি তার মধ্যে কীটনাশক বা জীবাণুযুক্ত যে কীটনাশকগুলি বলছেন, যদি কোনো একটা শাক বা কোনো একটা খাদ্য, কোনো একটা পাতাযুক্ত সবজি যদি এনে বারবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, তাহলে তার মধ্যে থেকে কিন্তু আমরা কীটনাশককে দূরে রাখতে পারবো। তাই সেইটা না ভেবে পরিষ্কার করে নিয়ে খাওয়াটাই বরং ভালো। আচ্ছা, পাতাযুক্ত শাকের বাইরে ছোলা ভিজে, যে বাদামি বর্ণের ছোলা, আমরা যদি প্রতিদিন ছোলা ভিজে আমাদের খাদ্যের মধ্যে রাখতে পারি, লালচে বাদাম যদি রাখতে পারি, প্রচুর পরিমাণে আয়রনের সোর্স। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ডাল, সোয়াবিন, এগুলো কিন্তু আমাদের আয়রনের সোর্স। এছাড়া আখের গুড়, দেখবেন আগেকার দিনের বয়স্ক মানুষরা আখের গুড় দিয়ে মুড়ি খেতেন, তাহলে তাদের শরীরে কিন্তু রক্তাল্পতা হওয়ার সম্ভাবনা প্রায় কমে যেত। আরেকটু উচ্চবিত্ত যারা আছে তাদের জন্য বলি, খেজুর, কাঁঠালি কলা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আমরা কিন্তু পেয়ে যাই, আমরা পেতেই পারি। এগুলো হচ্ছে আমাদের প্লান্ট সোর্স, অর্থাৎ উদ্ভিজ্জ সোর্স। যদি প্রাণীজ সোর্স বলে থাকি, যে কোনো ধরনের মাছ, মাংস, ডিম, এর মধ্যে আয়রন থাকে। লালচে ফল, তরমুজের মধ্যে আয়রন থাকে, কাঠবাদামের মধ্যে আয়রন থাকে, এবং এতক্ষণ ধরে বললাম বিট জুসের মধ্যে আয়রন থাকে, লালচে বহু কিছু জিনিসের মধ্যে আমরা আয়রন কিন্তু পেয়ে থাকি। এছাড়া প্রাণীজ সোর্সের মধ্যে তো যেগুলো বললাম, লিভার বা মেটে আমরা যা বলি, আমরা সবসময় বলবো এগুলো খাওয়া যেতে পারে, এগুলোর মধ্যে দিয়ে আমরা আয়রনের সোর্স পেয়ে থাকি। আচ্ছা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দর্শকদের উদ্দেশ্যে বিশেষভাবে বলবো, সেটা হচ্ছে যে সমস্ত খাদ্যের মাধ্যমে আমরা রক্তাল্পতাকে প্রতিহত করতে পারি, সেটা তো আমি বললাম, কিন্তু তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আমাদের রক্তাল্পতা কাটাতে বা দূর করতে সহায়তা করে, সেটা হচ্ছে ভিটামিন সি। অর্থাৎ আমরা যদি প্রতিদিনকার খাবার খাওয়ার পর একটা বা দু টুকরো আমলকি মুখে দিয়ে চুষি, বা চুষে কোনো এরকম ভিটামিন সি এর কোনো কিছু প্রোডাক্ট নিই, সেটা পেয়ারা হতে পারে, সেটা মৌসুম্বির রস হতে পারে, সেটা কমলা লেবুর রস হতে পারে, তাহলে কিন্তু আমাদের শরীরে ঢোকা আয়রন সঠিকভাবে শোষিত হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে বাধা সৃষ্টি করে হচ্ছে চা এবং কফি। অর্থাৎ আমরা কোনো একটা আয়রনযুক্ত খাবার খেলাম, কিন্তু তারপর যদি আমরা লক্ষ্য করি যে আমরা 1 বা 2 ঘন্টার মধ্যে চা বা কফি পান করি, তাহলে চায়ের মধ্যে থাকা ট্যানিন এবং কফির মধ্যে থাকা ক্যাফিন আমাদের এই রক্ত কিন্তু সঠিকভাবে শোষিত হতে বাধা দেবে। তাই জন্য আমরা সবসময় মাথায় রাখবো, রক্তাল্পতা কমানোর উপায়ের মধ্যে যারা রয়েছেন তারা ওই সমস্ত আয়রনযুক্ত খাবার খাওয়ার পর অবশ্যই 2-3 ঘন্টার মধ্যে চা বা কফি পান করবেন না দয়া করে, এবং অবশ্যই ভিটামিন সি তারপরেই খাবেন, যাতে রক্ত আয়রনটাকে সঠিকভাবে শোষণ করতে পারে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা মূলত শিশুদের ক্ষেত্রে কি প্রভাব বা প্রতিকার সেগুলো নিয়ে শুনলাম। এবার যদি বলেন যে শিশু বয়সটা অতিক্রম করে যখন একজন যৌবনে ঢুকছে আর কি, বা কিশোরবেলা অতিক্রম করে যখন যৌবনে ঢুকছে, সেই বয়সের ক্ষেত্রে এটা কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, বা এর প্রতিকারটা কী হতে পারে? খুব ভালো প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত খাদ্যের যে সোর্সগুলো বললাম, আপনি দেখবেন সমাজে কিন্তু এখন এই ধরনের খাবার খাওয়ার প্রবণতা কমে গেছে। আপনি দেখবেন একটু বড় হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদেরকে যখন শাক দেওয়া হয়, তার মা যখন শাক রান্না করে দিচ্ছে, সে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে। তাহলে দিনের পর দিন কিন্তু তারা মূলত আলু মেখে ভাত খাওয়া বা একটু ডাল ভাত খেয়ে সে কিন্তু উঠে যাচ্ছে। ইদানিংকালে বিভিন্ন ধরনের ফুচকা, ঘুগনি, আলুর দম, একটু কম বয়সী ছেলে মেয়েদের প্যাকেটজাত বিভিন্ন খাবার, লেস, কুরকুরে, এই ধরনের বিভিন্ন রকম প্যাকেটজাত পদার্থ, এগুলো আমাদের মুখের স্বাদের জন্য আমরা খেতেই পারি, কিন্তু এগুলোতে পুষ্টিমূল্য সেই অর্থে নেই। অটোমেটিক্যালি সেই ছেলেটি বা সেই মেয়েটি যখন 12 বা 13 বছরের বয়সে পৌঁছচ্ছে, সে কিন্তু এক প্রকার অ্যানিমিক। সে সন্ধ্যেবেলা স্কুল থেকে বাড়ি ফিরে এসে তার ঝিমঝিম ভাব লাগে, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেই মেয়েটি কিন্তু পড়া মনে রাখতে পারে না, এবং সবথেকে বড় সমস্যা, তার যখন পিরিয়ডস শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু তার মাকে বলছে, মা আমার পিরিয়ডস ক্লিয়ার হচ্ছে না, আমার যেটা 4 দিন রক্তক্ষরণের কথা সেটা 1 বা 2 দিন হচ্ছে। তিনি গাইনোকোলজিস্টের কাছে ছুটে যাচ্ছেন, তিনি অন্য কোনো ডাক্তারবাবুর কাছে ছুটে যাচ্ছেন। মূল কারণ কিন্তু পিছনে বসে রয়েছে সেই রক্তাল্পতা। তাহলে আমরা যদি তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে তাকে আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে তার রক্তটাকে সঠিক জায়গায় নিয়ে নিতে পারি, তখন প্রাথমিকভাবে এই সমস্যা কিন্তু তার কেটে যাবে। এবার এই মেয়েটি যখন 16, 17, 18 বছরে গেল, তখন কিন্তু সে রক্তাল্পতার শিকার হয়ে যাচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে ইন দ্য মিন টাইম কোনো কারণে যদি তার বিবাহ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু সেই বিষাক্ত চক্রের মধ্যে পড়ে গেলাম। এই মেয়েটি এখনো পর্যন্ত 19 বছর বয়স হয়নি, তার কিন্তু টিনেজ ম্যারেজ হয়ে গেল, তার টিনেজ প্রেগনেন্সি চলে এলো, সে কিন্তু রক্তাল্পতার শিকার, সে নিজেই শিকার, এবং সে কিন্তু তারপর তার চলে এলো গর্ভ।
এবার আজকে আপনি প্রতিদিন সংবাদপত্র খুললে দেখবেন যে প্রচুর পরিমাণে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু হচ্ছে। কারণটা কি? আমাদের সমাজের সব শ্রেণীর মানুষজন কিন্তু গ্রাম বাংলা সমস্ত জায়গায় বলছে যে মেয়েদের নির্দিষ্ট বিবাহের বয়স হওয়ার আগে পর্যন্ত তাদের বিবাহ না দিতে, কিন্তু বাড়ির লোকজন কিন্তু যে কোনো কারণে অশিক্ষায় এতে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কন্যাশ্রী প্রকল্প বলুন, বিভিন্ন প্রকল্প করেছেন যাতে ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু গ্রাম বাংলার মানুষজন এখনো বুঝে উঠতে পারছেন না। তারা মেয়েদেরকে কম বয়সে বিবাহ দেওয়ার পরে সেই অ্যানিমিক মেয়েটির বিবাহ হলো, এরপর তার গর্ভে যদি বাচ্চা চলে আসে সেই বাচ্চা কিন্তু অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি। স্বাস্থ্যকর্মীরা যত চেষ্টাই করেন আগে শরীরটা উপযুক্ত একদমই নেওয়াটা খুব দরকার। ওই জন্যই তো মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স 19 বছরের পর, যাতে তার 19 বছর পর্যন্ত শরীরের যে গ্রোথটা হচ্ছে তাতে সঠিক মাত্রায় সমস্ত কিছু সে পেল, সে উইপস ট্যাবলেটের মাধ্যমে তার রক্তাল্পতাকে কাটিয়ে উঠলো, এরপর সে 21 বছরে গিয়ে বিবাহিত হলো, তারপর তার বয়সের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, এবার তার বাচ্চার বৃদ্ধির জন্য সে খাদ্যকে ব্যবহার করতে পারবে, এটা বিজ্ঞানসম্মত। কিন্তু এর ফলে সেই ভিসিআর সাইকেলে সেই বাচ্চাটি এসে গেল, সে কিন্তু বিকলাঙ্গ, তার ব্রেনের মধ্যে অক্সিজেন পৌঁছলো না, তার সমস্ত অর্গান সঠিকভাবে ডেভেলপ হলো না, সে কিন্তু জড়বুদ্ধি সম্পন্ন সমাজে জন্ম নিল। তাই এবার সেই বাচ্চাটিকে নিয়ে সেই মা বাবা, সেই দুর্বল মা বাবার কি ভয়ঙ্কর। তো এই যে সামাজিক ভিসিআর সাইকেলে যে বিষাক্ত চক্র, এই বাচ্চাটি পুনরায় একটি সেই অর্থে জড়বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে সমাজে বেড়ে উঠবে, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। তাই একটা স্বাভাবিক রক্তাল্পতা সমাজে যে কি বিপদ ডেকে আনতে পারে সেটা আশা করি দর্শকরা বুঝতে পারছে। নামে রক্তাল্পতা থাকলেও সমস্যাগুলো কিন্তু মোটেই অল্প নয়। আপনারা শুনলেন, আশা করি এটা বুঝতে পারবেন এবং গুরুত্বের সঙ্গে ব্যাপারটাকে দেখবেন। যে যদি এগুলো আপনাদের কোনো না কোনো কাজে লাগে, প্রথমে একবার বললাম, তাহলে আমাদের অনুষ্ঠান করা সফল হবে। ডাক্তারবাবুকে ধন্যবাদ। তার সঙ্গে আমি এখানে একটা কথা একটু অ্যাড করে দেবো, যাদেরই এই ধরনের সমস্যা দেখবেন, বাচ্চা পড়াশোনায় মনোযোগী নয়, বাচ্চা বারবার দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চার সঠিকভাবে গ্রোথ, বৃদ্ধি, বিকাশ হচ্ছে না, তাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনারা নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন, নিকটবর্তী সুস্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রের দিদিমণিদের পরামর্শ নিতে পারেন, আপনি বিপিএসসি মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তারবাবুদের পরামর্শ নিতে পারেন, এবং অবশ্যই যেটা করবেন প্রাথমিকভাবে রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া, তার মধ্যে তার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত রয়েছে, সেটা কি স্বাভাবিকের থেকে স্বাভাবিকই রয়েছে নাকি তার থেকে কম রয়েছে। যদি কম থাকে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে প্রথমে প্রতিহত করবেন খাদ্যের মাধ্যমে, ডাক্তারবাবুর পরামর্শ মেনে, সঠিক ওষুধ সেবনের মাধ্যমে, এবং তারপর অন্য কোনো কিছু। তো এইভাবে যদি আমরা রক্তাল্পতাকে প্রতিহত করতে পারি, তবেই কিন্তু আমরা সমাজ থেকে এই ভিসিআর সাইকেলকে ব্রেক করতে পারবো, বিষাক্ত চক্রকে আটকাতে পারবো। আচ্ছা, অনেক সময় দেখা যায় এটা যখন খুব বড় আকারে দেখা যায় তখন রক্ত নেওয়ার প্রয়োজন হয় অনেকের কাছে, তখন যথারীতি অভিভাবক যারা থাকে তাদের কোনো একটা ভয় চলে আসে, এখানে ওখানে ছোটাছুটি, এই ব্যাপারটা যদি একটু বলেন। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমি প্রথমে জিন তত্ত্বগত কিছু অ্যানিমিয়ার কথা বললাম, সেখানে একটা ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু একটা নর্মাল প্রোটোকল। চিকিৎসা করতে গেলে থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়াতে আমরা লক্ষ্য করে দেখে থাকি এতটাই কমে যায় রক্ত, তখন কিন্তু এই আয়রন দিয়ে তো খাবার খেয়ে হবে না, কারণ সেই অ্যানিমিয়ার কারণ কিন্তু আয়রনের অভাবজনিত নয়, তখন কিন্তু আমাদের রক্ত দিতে হবে। এর বাইরে অনেক সময় দেখা যায় রক্তক্ষরণের জন্য আমাদের হিমোগ্লোবিন লেভেল অনেকটা কমে যায়। অনেক সময় ভিটামিন B12-এর যে ডেফিসিয়েন্সি, ভিটামিন B12-এর যে অভাব, তার জন্য কিন্তু আমাদের কিছু রক্তাল্পতা দেখা যায়। সেখানে আমরা লক্ষ্য করি যদি 7-এর নিচে হিমোগ্লোবিন কন্টেন্ট নেমে যায়, 7 গ্রাম পার ডিএল, তখন কিন্তু ব্লাড ট্রান্সফিউশন ডিমান্ড করে। আমাদের নর্মাল কন্ডিশনে 14.5 পুরুষ মানুষের ক্ষেত্রে 13.5 গ্রাম পার ডিএল, প্রত্যেক 100 মিলিলিটার ব্লাডে এই পরিমাণ হিমোগ্লোবিন থাকার কথা। এই হিমোগ্লোবিন যখন আমরা 10 বা 11 বা আরেকটু নিচে 9 পর্যন্ত থাকে, আমরা মাইল্ড অ্যানিমিয়া বলি। 9 ক্রস করে গেলেই, 10-এর নিচে নেমে গেলেই সেটা কিন্তু মডারেট অ্যানিমিয়া। তাহলে 10 থেকে হিমোগ্লোবিন পার্সেন্টেজ যখন ওই 10-এর নিচে, 9 থেকে মোটামুটি 8 এরকম রেঞ্জে ভ্যারি করে, তখন সেটা মডারেট অ্যানিমিয়া, আর একটু সিভিয়ার। তার থেকেও যখন কমে যায়, 7-এর নিচে নেমে যায়, তখন কিন্তু ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়ে পড়ে। সেই ব্লাড ট্রান্সফিউশন যে কোনো ধরনের অ্যানিমিয়াতে ডিমান্ড করতে পারে, তবে আয়রনের অভাবজনিত যে রক্তাল্পতা, সেখানে কিন্তু এটা হওয়াটা কাঙ্ক্ষিত নয়, যেহেতু খাদ্য বা ওষুধের মাধ্যমে এটা আমরা করতে পারি। তবে রক্ত দেওয়াটা তো কোনো খারাপ কিছু না, সেই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়াটা বাধ্যতামূলক, এবং এটা হওয়াটাই উচিত, এবং সেটা দিতেও হবে নির্দিষ্ট সেটআপে নিয়ে গিয়ে কোনো একটা হসপিটালে ডাক্তারবাবু পরিস্থিতিতে। তো ওটা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ডাক্তারবাবু, অনেক কিছু জানতে পারলাম।
এবার যদি আপনি এর বাইরে আপনার চিকিৎসার বাইরে আপনার শখের কথা একটু বলেন, আপনি কি করেন? দেখুন, ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের বাচিক শিল্পের সঙ্গে আমি জড়িত। মানে আমি বিভিন্ন আবৃত্তি করেছি, বিভিন্ন সময় নাটক করেছি, এখনও করি। খুব পছন্দের জায়গা নাটক। তার বাইরে লেখালেখি একটু ইজিবিজি করা হয়, কাজের ফাঁকে একটা ভেন্টিলেটারের মতো আর কি, হাওয়া বাতাস পাই, একদমই তাই। এই আর কি। প্রথম প্রকাশিত হয়েছে কোনো প্রকাশিত অল্প বিস্তর হয়েছে, বেশিরভাগই অপ্রকাশিত। কারণ ওই একটা পাহাড়ি রাস্তায় নিজের মতো ফুটে ওঠা বনফুলের মতোই থাকতে চাই। কোনো তো নিজের আনন্দেই বাঁশিওয়ালা বাঁশি বাজায়, আর পাহাড়ি ফুলও পাহাড়ের বাঁকে ফোটে, সেইভাবেই থেকে যেতে চাই আর কি। আমি একটু ঘর কোনো মানুষ, একটু লুকিয়ে থাকতে ভালোবাসি, এইটা এইভাবেই চলছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাদের জন্য যে সময়টা দিয়েছেন তার জন্য আপনাকে অনেকখানি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে ডেকেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলতে দিয়েছেন। তবে একটা কথা দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই আলোচনাটা যদি আপনারা প্রতিদিনের জীবনে কাজে লাগান, তাহলে আমার এখানে আসাটা সবচেয়ে বেশি সার্থক হবে। কারণ এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের জন্য। সবাই ভালো আপনারা মনে রাখবেন। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক। নমস্কার।